আমার বাইরে পড়ে যাওয়ার জামাটা কোথায় মিনুর মা? তুমি তো কাল মিনুকে জামাটা দিয়েছিলে ধুয়ে দেওয়ার জন্য, এত তাড়াতাড়ি ভুলে গেলে? ওহো, তাই তো। মিনু, আমার জামাটা নিয়ে আয় তো। কিন্তু বাবা। কি হয়েছে? এখনো দাঁড়িয়ে আছিস? আমার কথা তোর কানে যায়নি বুঝি? আন বলছি জামাটা। এই নাও তোমার জামা। এই কি, আমার জামা এতখানি ছিঁড়ে গেল কিভাবে? ধুতে গিয়ে কিভাবে যেন ছিঁড়ে গিয়েছে। এ কি করলে? ওর গায়ে এভাবে হাত তুললে তুমি? বেশ করেছি, এত বড় হয়ে গেছে তবু কাপড়টা ধুতে শেখেনি। পরের বাড়ি দিয়ে আমার নাক কাটবে। সব দোষ তোমার। লাই দিয়ে মেয়েকে এমন বানিয়েছ। আমি তো তোমার জামাটা ধুয়ে দিতে চাইলাম, তবু তুমি জোর করে ওকে দিলে ধোয়ার জন্য। তো কি করব? তোমার মতো মেয়েকে অকর্মা বানাবো নাকি? আমার অন্য ময়লা কাপড়গুলো সব ওর জন্য রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ও ঠিক করে কাপড় ধোয়ানো শিখছে ততক্ষণ পর্যন্ত ওকে যেন একদানা ভাতও না খেতে দেওয়া হয়, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। কিন্তু তোমার মেয়ে কোনো কথা না শুনে বেরিয়ে গেল তোর বাবা। তোকে কষ্ট করে এতগুলো কাপড় ধুতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি। না মা, আমি ধুবো সব কাপড়। বাবা যদি কোনোভাবে টের পায় তুমি আমার হয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছ, তবে তোমার সাথেও খারাপ ব্যবহার করবে। কিন্তু তুমি কি ভাবে? চিন্তা করো না মা, আমি পারবো। মিনু কাপড়ের বালতি নিয়ে চলল পুকুর পাড়ের দিকে। মিনুর কাপড় ধুতে ধুতে সকাল পার হয়ে বিকাল হয়ে গেল, তবু তার কাপড় ধোয়া শেষ হলো না। রানীর ছোট ভাই পল্টু তার জন্য খাবার নিয়ে গেল। দিদি রাখ, অনেক হয়েছে, এবার তুই খেয়ে নে। না পল্টু, তুই যা, আমার কাপড় ধোয়া এখনো শেষ হয়নি। বাবা যদি জানতে পারে আমার কাজ শেষ করার আগে তুই আমাকে খেতে দিতে এসেছিস, তাহলে তোকে আর আনাকে দুজনকে মারবে। মিনু কোথায়? আমার কাপড়গুলো ধোয়া শেষ করেছে? একটু আগেই শেষ করলো। মেয়েটা সারা দিন কিছু না খেয়ে খেটে যাচ্ছে। তুমিও কি ভেতরে এনে খেতে বসাও না? কিছুই হবে না, কাপড় ধোয়া তো সামান্য একটা কাজ। তুমি এসেছো বাবা, দেখো আমি সবগুলো কাপড় ধুয়ে দিয়েছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই কাপড়ে দাগটা এখনো ওঠেনি। ওই কাপড়টাও ময়লা পরিষ্কার হয়নি ভালোভাবে। সবগুলো কাপড়গুলো ভালোভাবে দেখতে হবে আমার। মাত্র 3টা কাপড় বাদে বাকি একটা কাপড়ও ঠিক মতো ধোয়া হয়নি। যা, এই কাপড়গুলো আবার ধুয়ে আন। কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমি না হয় খাওয়ার পর। না, আমি বলে গিয়েছিলাম না, আজ তুই ঠিক মতো কাপড় না ধোয়া পর্যন্ত খেতে দেওয়া হবে না। যা বলছি। বাবা, দিদি সারাদিন না খেয়ে অনেক কষ্ট করেছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও। ও সারাদিন কি করেছে তুই কিভাবে জানলি? বাবা, আমি তো দিদির কথা চিন্তা করে বলছিলাম। ও, তুই একাই শুধু তোর বোনের জন্য চিন্তা করিস তাই না? আর আমার কোনো চিন্তা নেই নিজের মেয়ের জন্য, সেটাই বলতে চাস? বেশ লাইক হয়ে গেছিস তাই না? এক থাপ্পড় দিয়ে। পল্টুকে কিছু করো না। পল্টু যা, আমি কাপড়গুলো ধোয়া শেষ করে আসছি, তুই দাবাকে কিছু বলিস না আর। আচ্ছা দিদি, আমি না থাকলে একটা ছেলে মেয়েও ঠিকমতো নিজে থেকে কাজ করে না। মায়ে আদরে সব বাদর হয়েছে। মিনু আবার কাপড় ধুতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল। সারাদিন না খেয়ে ভেজা শরীরে এত কাজ করার কারণে অনেক জ্বর এসেছে। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ওকে নিয়ে খাওয়াবেন। আর এই কয়দিন পুরোপুরি বিশ্রামে রাখতে হবে, কোনো কাজ করতে দেওয়া যাবে না। আমি তাহলে আসি। একদিন একটু কাজ করেছি তাই এ অবস্থা। আমার মেয়ে এমন দুর্বল হবে যা জীবনেও ভাবিনি। এই পল্টু, যা দোকান থেকে ওষুধগুলো কিনে নিয়ে আয়। কতগুলো টাকা নষ্ট হচ্ছে আমার শুধু শুধু। হয়েছে মা, আর খাবো না, ভালো হয়ে গেছি আমি। আর কত ওষুধ খাওয়াবে আমাকে? ওষুধটা শেষ করতে হবে তো। আমার গায়ে হাত দিয়ে দেখো, কোনো জ্বর নেই। তা ঠিক, আমাকে নিয়ে এখন আর কোনো চিন্তা করতে হবে না মা। আচ্ছা মা, একটা কথা বলবো? বল, কি বলবি? অনেক দিন তো হয়ে গেল, কিন্তু বাবা আমাকে এখনো স্কুলে ভর্তি করালো না। এতদিন তো শুধু পুরনো বই দিয়ে নিজে নিজে পড়াশোনা করেছি। মা, তুমি একটু বাবার সাথে কথা বলে দেখো আরেকবার। আচ্ছা, করব। তুমি এখন ঘুমাও। মিনুর মা, কোথায় তুমি? মেয়ে কি এখনো সুস্থ হয়নি? আর কতদিন এভাবে শুয়ে পড়ে থাকবি? একটু আস্তে কথা বলবে তুমি? একটু আগে ওষুধ খেয়ে ঘুমালো। যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। এখন তো গ্রামের সব মেয়ে স্কুলে যাওয়া শুরু করেছে। আমাদের মেয়ে মিনুকেও স্কুলে ভর্তি করিয়ে দিলে কেমন হয়? এই বয়সে কি স্কুলে কেউ নেবে? আর ও তো তোমার মতো মূর্খ, ও কিছুই পারে না। না,
ওর বন্ধুদের বই পড়ে অনেক কিছু শিখে নিয়েছে, পল্টুকেও তো মাঝে মধ্যে পড়ায়, আর ওকে ভর্তি নেওয়ার জন্য স্কুল রাজিও হয়েছে। এত আশা ভরসা দেখার সময় আমার নেই। খিদে পেয়েছে আমার, খেতে দাও আমাকে। মিনু, তোর ঘুম কখন ভাঙল? তুই কাঁদছিস কেন? আমি আর এখানে থাকবো না। বাবা ছোটবেলা থেকে আমার উপর অত্যাচার করে যাচ্ছে। তার কথা মতো কোনো কাজ না করলে বকাঝকা থেকে শুরু করে গায়ে হাত পর্যন্ত তোলে আমাদের সবার উপর। আর কত সহ্য করব? তোর বাবা তোমাদের ভালোর জন্যই সব করে। কিসের ভালো? আমার ভালো চাইতে কি আমাকে অসুস্থ করে দিয়েছে? পল্টুর ছবি আঁকতে ভালো লাগে, ওর ছবি আঁকা বন্ধ করে দিয়েছে। তুমি কাপড় সেলাই করতে, সেটাও বন্ধ করে দিয়েছে। আমার পড়ালেখার স্বপ্ন কোনো দিন আর পূরণ হবে না। তোমার মতো জীবন আমাকেও কাটাতে হবে। তুই কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। তোমাকে কখন বলেছি আমাকে খাবার দিতে? এখনো এলে না যে? মেয়ের সাথে নিজেও অসুস্থ হয়ে গেলে নাকি? যেমন মা তেমন মেয়ে হয়েছে। বেশ কয়েকদিন পর সকালবেলা মিনুর মাসি এসে হাজির হল। আরে, তুমি এখানে? তোর মা আমায় খবর পাঠিয়েছিল, তাই চলে এলাম। এই তো ভালো, অনেক দিন পরে এলে আমাদের বাড়ি। তো কোনো কাজে এসেছো নাকি বেড়াতে? আপনাদের দেখতে মন চাইল, তাই চলে এলাম। তুই এসেছিস? যা, হাত মুখ ধুয়ে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মিনুর মা, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো। তোমার বোন এতদিন পর আমাদের বাড়িতে কেন? কোনো কুমতলব আছে নাকি? না, ও তো এমনি বেড়াতে এসেছে। ও, পারলে একদিনের মধ্যেই বিদায় করে দাও। বাড়তি ঝামেলা ভালো লাগে না আমার। মিনু, তোকে একটা কথা বলবো। বলো মা, বলো কি হয়েছে? তোর মাসিকে চিঠিতে সব বলেছিলাম আমি, তাই সে তোকে নিতে এসেছে। তোর সব দায়িত্ব সে নেবে এখন। সত্যি বলছো মা? কিন্তু বাবা? তোর বাবাকে দেখার দায়িত্ব আমার। তুই তৈরি হয়ে থাক। আচ্ছা মা। পরের দিন মিনু তৈরি হয়ে গেল মাসির সাথে যাবার জন্য। এ কি, কোথায় যাচ্ছিস তুই? তুমি তো আমাকে পড়াশোনা করাবে না বলেছ, তাই আমি মাসির বাড়ি চলে যাচ্ছি। মাসি আমাকে পড়াশোনা করাবে বলেছে। হ্যাঁ, যা যা, আমার ছেলে আছে, ও আমাকে দেখবে। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। 10 বছর কেটে গেল। পল্টু বড় হয়ে তার মাকে নিয়ে শহরে চলে গেল। পল্টুর বাবা একা থাকতে থাকতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। পল্টু, তুই ফিরে এসেছিস। আমি জানতাম তুই ফিরে আসবি। পল্টু না বাবা, আমি মিনু। তুমি বলেছিলে আমি জীবনে কিছু হতে পারবো না, কিন্তু আমি এখন একটা স্কুলের শিক্ষক। আমার বিয়ে ঠিক হয়েছে, সেটা জানানোর জন্যই এসেছিলাম। এসে দেখি তুমি অসুস্থ। মিনু, আমার ভুল হয়ে গেছে মা। তুই আমাকে ক্ষমা করে দে। তোদেরকে আমি সারা জীবন অনেক কষ্ট দিয়েছি, অবহেলা করেছি, তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তার শাস্তি আমাকে এখনই বুড়ো বয়সে পেতে হচ্ছে। বাবা, এখন আর আমার তোমার প্রতি কোনো অভিমান নেই বলে তোমাকে বিয়ের কথা জানাতে এসেছিলাম। তুমি সুস্থ হলে চলে এসো। মা, পল্টু সবাই থাকবে ওখানে। মিনুর বিয়ের দিন মিনুর বাবা সবার কাছে ক্ষমা চাইলে সবাই তাকে ক্ষমা করে দিল।